কাউসার আর কুসুমকে রঞ্জু আর অপু তাদের প্ল্যান বলার পর কি হবে এটা আজকে জানবো আমরা। তখন আমি কুসুম আর কাউসারকে পুরা ব্যাপারটা বললাম। বজরুল আশেপাশে থেকে একটু শুনলো, কিন্তু ব্যাপারটাতে তার খুব একটা আগ্রহ আছে বলে মনে হলো না। কিন্তু কুসুম আর কাউসার যখন শুনছে তখন আপন মনে সে আশেপাশে থেকে হেঁটেছে, মাঝে মাঝে এদিক সেদিক ছুটে গেছে। বয়স কম বলে মনে হয় ব্যাপারটার গুরুত্ব ধরতে পারেনি। পুরাটা শোনার পর কুসুম বলল, আমার মনে হয় না এতদিন পর সেখানে গুপ্তধন থাকবে। কাউসার হঠাৎ চিৎকার দিয়ে বলে ওঠে, 100 বার থাকবে। যখন পাহারা দিলে সেই গুপ্তধন কেউ নিতে পারবে না। তাহলে আমাদের বের করে লাভটা কি? আমরাও তো নিতে পারবো না। আমরা পারবো, আমরা 100 বার পারবো। আমার কাছে জিন্দা পীরের তাবিজ আছে, তোদের জন্য সেই তাবিজ আমি নিয়ে আসবো। কাউসারের তার তাবিজের ওপর এত ভরসা, অন্যদের অবশ্য তত ভরসা আছে বলে মনে হলো না। কিন্তু আমরা সেটা নিয়ে তর্ক করলাম না। রঞ্জু একটু ইতস্তত করে বলল, গুপ্তধন যদি বের হয়ও তাহলে সেটা কিন্তু আমরা নিজেরা নিতে পারবো না। কেন? কেন আমরা নিতে পারবো না? আসলে গুপ্তধন হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। আমি তখন বললাম, আচ্ছা থাম, কোনটা কার সম্পদ সেটা পরে দেখা যাবে, আগে খুঁজে বের করি তো। কুসুম মাথা নাড়ল, তারপর বলল, হ্যাঁ সেটা ঠিক বলছো। রঞ্জু বলে, আমরা ঠিক কীভাবে খুঁজে বের করবো সেটা আগে থেকে ঠিক করতে হবে। হ্যাঁ, হাতে বেশি সময় নাই, ঠিক করে প্ল্যান করতে হবে। চলো এক জায়গায় বসি। নদীর ঘাটেই যাই, সেখানে ভালো বসার জায়গা আছে, নিরিবিলি। ঠিক আছে চল। নদীর ঘাটে গিয়ে দেখি সেখানে রাজহাঁসের মতো ধবধবে সাদা একটা লঞ্চ দাঁড়িয়ে আছে। ডেকে টিসটাস একটা মহিলা, তার পাশে বয়স্ক একটা সাদা চামড়ার মানুষ, তার আশেপাশে আরও মানুষ। আশ্চর্যের উপর আশ্চর্য, তাদের মাঝে ছাদু মিয়া তার কুচকুচে কালো দাঁত বের করে খ্যাক খ্যাক করে হাসছে। আমরা তাকে দেখে যতটা অবাক হলাম, সে আমাদের দেখে তার থেকে অনেক বেশি অবাক হলো। যখন জঙ্গলে একজন রহস্যময় মানুষ আমাদেরকে আরও একটি মূল্যবান তথ্য দিল। ছাদু মিয়া কিছুক্ষণ হাঁ করে আমার দিকে তাকিয়ে রইল, তারপর তোতলাতে বলল, তোমরা এখনো আসো? আছি। ছাদু মিয়া চোখ কপালে তুলে বলল, সর্বনাশ। কেন সর্বনাশ কেন? তোমার মামাই ফোন করেছিল, আমি তাদের কইছি তোমার ঢাকা চলে গেছো। মামা আপনাকে কবে ফোন করেছিলেন? পরশুদিন। আপনি কেন বললেন যে আমরা ঢাকা চলে গেছি? ছাদু মিয়া মাথা চুলকালো। কাউকে কিছু জিজ্ঞেস করলে সে যদি উত্তর দেওয়ার আগে মাথা চুলকায় তাহলে বুঝতে হবে তার সমস্যা আছে। সমস্যা থাকলে কেন মাথা চুলকাতে হয় আমি সেটা জানি না, বৈজ্ঞানিকরা হয়তো সেটা বের করেছে, কে জানে, রঞ্জু হয়তো বলতে পারতে পারে। আপাতত আমি ছাদু মিয়াকে চেপে ধরলাম, তারপর বললাম, না জেনে মামাকে সেটা বলা আপনার মোটেও ঠিক হয়নি। কেন বললেন এই কথা আপনি? সবাই এখন কত চিন্তা করছে বলেন তো? পুলিশ র্যাব নিশ্চয়ই এখন আমাদেরকে খুঁজছে। ছাদু মিয়া তখন বলে, আমার কি দোষ? আমি এখানে থাকবার পারি নাই, তাইলে তোমরা থাকবা কেমন করে? তোমাকেও তাহলে তো ঢাকা ফিরে যাইতেই হবে, তাই না? আমি ভুল কথাটা কি বললাম? আমি কিছু বলার আগেই এইবার কুসুম গর্জন করে উঠল, বলল, ছাদু চাচা, আজ কাজটা আপনি একদম ঠিক করেননি। ওরা নির্দোষ মানুষ, আমাদের গ্রাম দেখতে এসেছে, আপনার দায়িত্বদের দেখে শুনে রাখা, আর আপনি তাদের ফেলে নাই হয়ে গেলেন। ছাদু মিয়া তার কালো দাঁত বের করে মুখ কেলিয়ে হাসার চেষ্টা করলো, তারপর বলল, বড় একটা পার্টি যোগাযোগ করিছে, আমেরিকান পার্টি, সেই জন্যে আসলে খেতাব পুরি আপনার আমেরিকান পার্টির। ছাদু মিয়ার সাথে আমাদের যে কথাবার্তা হচ্ছে সেটা সবাই শুনছে। টিস্টাস সেই মহিলা, সেও শুনছে। বিদেশি সাহেব, সেও শুনছে, তবে সে কিছু বুঝতে পারছে না। তাই মনে হয় তারা হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। কুসুম বলে, আমরা যখন এই দুজনকে পেয়েছি তখন তারা না খেয়ে না ঘুমিয়ে আধমরা হয়ে আছে জানেন, আর একটু হলে তো মরে যেত, আমরা অনেক কষ্টে বাঁচিয়েছি। আমি একটু আপত্তি করার অবশ্য চেষ্টা করলাম, কিন্তু কুসুম সেই সুযোগ দিল না। বলল, আপনার জন্য আমাদের গ্রামের কত বড় অপমান হয়েছে আপনি জানেন? কাউসার বেশি কথা বলে না, কিন্তু সেও শেষ পর্যন্ত বলল, ছি ছি ছোট চাচা ছি।
বদরুল কোনো কথা বলল না, শুধু নাক দিয়ে কেমন যেন একটা হিংস্র শব্দ বের করলো। নাক দিয়ে যে এরকম একটা শব্দ বের করা যায় আমি আগে না দেখলে বুঝতাম না। যাই হোক, রঞ্জু শুধু যে কোনো জ্ঞানের সাগর না সেটা অবশ্য না, সে মোটামুটি একজন ভদ্র মানুষ। সে মোটেও রেগে গেল না, খুবই শান্ত গলায় প্রায় বড় মানুষদের মতো বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। ছোট চাচা, আপনি যেহেতু ফিরে এসেছেন তখন আপনি এখন দায়িত্ব নেন। মামা আপনাকে টাকা পয়সা দিয়েছেন, বাজার সওদা করুন, করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। ছদু মিয়া আবার মাথা চুলকালো, তারপর বলল, মানে মানে হচ্ছে। টিস্টাস মহিলা এতক্ষণ মুখে একটা কৌতূহলের হাসি ফুটিয়ে আমাদের দিকে তাকিয়েছিল এবং আমাদের কথা শুনছিল। রঞ্জুর কথা শুনে এবার এই ভুরু কুচকে ছাদু মিয়ার দিকে তাকালো এবং তাকিয়ে বলল, আচ্ছা কি বলছে এরা? তুমি না আমাদের স্টাফদের খাওয়ার ব্যবস্থা করবে, ইকুইপমেন্ট রাখার ব্যবস্থা করবে বলেছিলে, তাহলে এরা কোথা থেকে আসছে? ছাদু মিয়া এইবার তার মাথা চুলকানো বাদ দিয়ে বগল চুলকানো শুরু করলো এবং তারপর বলল, টিস্টাস মহিলা বলে, আচ্ছা শোনো, তুমি এই পোলাপানদের সামলাও, আমি কিছু শুনতে চাই না। ছাদু মিয়া তার কালো দাঁত বের করে হাসার চেষ্টা করে বলল, আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আমার অনেকগুলো ঘর, আপনার লোকজন যন্ত্রপাতি সব কিছু রাখা যাবে, সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করিয়ে দেবো। টিস্টাস মহিলাটা কিছু না বলে গটগট করে লঞ্চের ডেক থেকে ভেতরে চলে গেল। আমরাও তার দেখা দেখি গটগট করে হেঁটে রওনা দিলাম। এখানে এসে ছাদু মিয়াকে পেয়ে যাব সেটা আমরা অবশ্য চিন্তা করিনি। কাজে সে কী করে আর না করে তাতে আমাদের অবশ্য কিছু আসে যায় না। তবে ছাদু মিয়ার কাছ থেকে জালু মামার ফোনের অদৃশ্য নাম্বারটা পাওয়া যাবে, সেটা দিয়ে যোগাযোগ করা যেতে পারে। তাছাড়া আমাদের খোঁজ না পেয়ে জালু মামা নিশ্চয়ই আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করবেন। কাউসারের পিছু পিছু আমরা নদীর ঘাটে একটা নিরিবিলি জায়গায় এসে হাজির হলাম। সেখানে একটা বিশাল গাছ কাত হয়ে পড়ে আছে, গাছের ডালগুলো এমনভাবে বের হয়েছে যেন জায়গাটাতে আরাম করে বসা যায়। আমরা নিজেদের মতো একটা পছন্দের জায়গা বের করে নিয়ে সবাই সেখানে বসেছি। আমরা কিভাবে মন্দিরটা খুঁজে বের করার চেষ্টা করব সেটাই নিয়ে এখন আলোচনা করা হবে। তবে আলোচনা করা খুব একটা সহজ হলো না, কারণ ঘুরে ফিরে সেই সাদা রাজহাঁসের মতো লঞ্চ আর লঞ্চের ডেকে দাঁড়িয়ে থাকা সাদা চামড়ার সাহেব, টিস্টাস মহিলা আর বিশ্বাসঘাতক ছাদু মিয়ার কথা চলে আসতে লাগলো। এই রাজহাঁসের মতো লঞ্চ এতগুলো মানুষ নিয়ে এখানে কি করতে এসেছে, এই নিয়ে আমাদের জল্পনা কল্পনার কোনো কমতি থাকলো না। বিস্তর আলাপ আলোচনা শেষ করে সবাই এই পর্যন্ত মেনে নিলাম যে হয়তো বা এরা এখানে শুটিং করতে এসেছে এবং টিস্টাস ধরনের মহিলাটা সেটা সিনেমার নায়িকা। রঞ্জু অবশ্যই পুরোপুরি মেনে নিল না, বারবার বলতে লাগলো এরা কিছু যন্ত্রপাতি নিয়ে এসেছে, সিনেমার শুটিং করতে হলে তো যন্ত্রপাতির দরকার হয় না, ক্যামেরা লাইট এসবের দরকার হয়। তখন আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে ক্যামেরা লাইট এইসবই হচ্ছে যন্ত্রপাতি। রঞ্জু রাজি হলো না, তর্ক করতে শুরু করে দিল, কিন্তু কুসুম থামিয়ে দিল, বলল, আচ্ছা বাবা, এরা যা খুশি করুক, আমাদের কি এসে যায়, আমরা যেটা করতে এসেছি সেটা করলেই তো হয়, তাই না? যাই হোক, তখন আবার আমরা মন্দিরটা কিভাবে খুঁজে বের করা যায় সেটা নিয়ে কথা বলতে শুরু করলাম। কবি শফিকুল ইসলামের কবিতাটা আবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়া হলো। বটগাছটা পাওয়া গেলে খুবই সুবিধা হতো, তার থেকে মাত্র 100 কদম দূর। এক কদম যদি 1.5-2 ফুট হয় তাহলে 100 কদম মানে 150 থেকে 200 ফুট। বটগাছটাকে কেন্দ্র করে 150 থেকে 200 ফুট ব্যাসার্ধের একটা বৃত্ত কল্পনা করতে হবে এবং তারপর খুঁজতে হবে। বটগাছটা যেহেতু নদীর পাড় ভেঙে তলিয়ে গেছে, তাই মন্দিরটা নিশ্চয়ই আরও নদীর কাছে চলে আসার কথা, তাই না? পুরো জায়গাটা ঘন জঙ্গল, তাই মন্দিরটা খোঁজা খুব সহজ হবে না। আমরা আলাপ আলোচনা করে কিভাবে খুঁজবো সে নিয়ে কোনো কিছুই ঠিক করতে পারলাম না। তখন সেই জায়গাটাতে সরাসরি গিয়ে খোঁজাখুঁজি শুরু করব বলেই ঠিক করলাম। রওনা দেওয়ার আগে আমি বললাম, যদি ঢাকা শহর হতো আমাদের পিছু পিছু কয়েকশো লোক রওনা দিত, কিন্তু গ্রামে লোক কম। আচ্ছা ঠিক আছে, তারপরও যদি কেউ আমাদের জিজ্ঞাসা করে আমরা কোথায় যাচ্ছি, তাহলে সেটা কি বলবো সেটা সবাই একসাথে আগে ঠিক করে নিই। সবাই মাথা নাড়ল। তারপর রঞ্জু বলল, তোর চেহারা বোকা বোকা হলেও মাথায় বেশ বুদ্ধি রে। আমি একটু রেগে গেলাম। তারপর বললাম, জানিস তোর সাথে আমার পার্থক্যটা কোথায়? না।
কোথায়? তোর চেহারাও বোকা বোকা, আর তুই মানুষটা আসলেই বোকা, তোর মাথায় কোনো বুদ্ধি নাই। এটা কিভাবে বললি? 100বার বুদ্ধি আছে। কুসুম আমাদের থামালো এবং আমরা আবার আলাপ আলোচনা শুরু করলাম এবং ঝগড়াটা বন্ধ রাখলাম। অনেক আলোচনা শেষে আমরা ঠিক করলাম আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে আমরা জঙ্গলে কী খোঁজাখুঁজি করছি, তখন আমি আর রঞ্জু এরকমই বলবো যে আমরা যেহেতু ঢাকা থেকে এসেছি, আমাদের স্কুলে একটা প্রজেক্ট আছে, সেখানে এক ধরনের গাছ দরকার, সেই গাছটা নাকি এরকম এলাকায় পাওয়া যায়, তাই জঙ্গলে একটু খোঁজাখুঁজি করছি। গাছটার নামও ঠিক করে দেওয়া হলো, সেটা হচ্ছে ঘোস্ট প্ল্যান্ট। গাছটার রং ধবধবে সাদা। জ্ঞানের সাগর রঞ্জু জানালো আসলেই এরকম একটা গাছ আছে এবং তাতে কোনো ক্লোরোপ্লাস্ট নাই বলে রংটা সবুজ না হয়ে সাদা। রঞ্জু আরেকটু হলে ক্লোরোপ্লাস্ট কী এবং তার প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে একটা বিশাল লেকচার দেওয়া শুরু করে দিত। আমি অবশ্য সেই সুযোগ দিলাম না, হাঁটতে শুরু করে দিলাম। বেশ অনেক দূর হেঁটে আমরা দারোগার মায়ের বর্ণনা দেয়া সেই নদীর বাঁকে এসে পৌঁছালাম। এখানে নদীটা হঠাৎ বাম দিকে বেঁকে গেছে। নদীর পানি সত্যি সত্যি তীরে এসে আছড়ে পড়ছে। যদি হঠাৎ কোনো বছর নদীর পানিতে বিশাল বন্যা হয় আর তীরটা যদি ভেঙে যায়, সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, এটা খুবই সম্ভব। আমরা তীরে দাঁড়িয়ে অনুমান করার চেষ্টা করলাম 150 কিংবা 200 বছর আগের নদীর তীরটা কোথায় থাকতে পারে আর সেই বট গাছটাই কোথায় থাকতে পারে। সেখান থেকে 100 কদম দূরে জায়গাটা কোথায় হতে পারে তা অনুমান করলাম। সেখানে ছোট ছোট ঝোপঝাড়, বেশ অনেক দূর ধরেই ঝোপঝাড় বলা যায়, কিন্তু কোনো মন্দির চোখে পড়ল না। আমরা একটু হতাশই হয়ে পড়লাম। তখন কুসুম বলে উঠল, দূর থেকে দেখার চেষ্টা না করে চল তো কাছে গিয়ে দেখি। হয়তো মন্দিরটা ভেঙে গেছে, দূর থেকে দেখা যাচ্ছে না, কিন্তু হয়তো কাছে গেলে মন্দিরটা দেখা যাবে, ভেতরে মাটির ইট পাথর দেখা যাবে, তাই না? আমরা মাথা নাড়লাম। রঞ্জু বলল, ঠিক বলেছ, গুড আইডিয়া। আমরা পুরো এলাকাটা চষে ফেললাম, মাটিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম, একটা উঁচু ঢিবি পেলেও সেটা খুঁচিয়ে দেখতাম, কিন্তু কিচ্ছু খুঁজে পেলাম না। যদি 100 কদমের ভেতরে মন্দিরটা পাওয়া যাওয়ার কথা, আমরা চারিদিকে আরও অনেক বেশি দূর খুঁজে দেখলাম, কিন্তু মন্দিরের ভিটা, টুকরা, ইট, পাথর কিছুই খুঁজে পেলাম না। কাজে শেষ পর্যন্ত হতাশ হয়ে আমাদের কাজ থামিয়ে দিতেই হলো। আমরা তখন একটা গাছের ঠেস দিয়ে বসে বিশ্রাম নিচ্ছিলাম। বদরুল ছাড়া সবারই মন মেজাজ খারাপ। বদরুল ব্যাপারটাকে মোটেও গুরুত্ব দিচ্ছে না, কাজেই মন মেজাজ খারাপ হওয়ার তার কোনো কারণও নাই। মনে হয় বদরুল ব্যাপারটা ঠিক মতো বুঝেছে, আমরাই বুঝিনি, তাই সে হয়তো কিছু আশা করছে না বা আমরাই বেশি আশা করে বসে আছি, জানি না আসলে। কুসুম বলে উঠল, আচ্ছা আমরা ওখানে কী করবো তাহলে? কী আবার করব, বাড়ি ফিরে যাব? আমরা ঠিক মতন খুঁজছি তো। হ্যাঁ খুঁজছি, তবে চানখার ডাকাতের সাইজ যদি 30 ফুট হয়, অর্থাৎ তার কদমের সাইজে যদি 10 ফুট হয়। আমার মাথায় একটা চিন্তা ঝিলিক দিয়ে উঠল। আমি উত্তেজিত হয়ে বললাম, এই দাঁড়া দাঁড়া। সবাই আমার মুখের দিকে তাকালো। কুসুম জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এই মনে আছে চানখা সবসময় রনপা দিয়ে চলাচল করতো? হ্যাঁ মনে আছে, তাতে কি হয়েছে? তার মানে তার সাইজ 30 ফুট, বুঝ ব্যাপারটা। তার কদম 10 ফুট না হলেও কমপক্ষে 5 ফুট। তার মানে বুঝছিস? বুঝেছি। তার মানে মন্দিরটা আরও অনেক দূরে। হ্যাঁ, আমরা যেখানে খুঁজছি তার থেকে কমপক্ষে 4-5 গুণ দূরে। আমরা সবাই দূরে তাকালাম। আমরা যেখানে খুঁজছি জায়গাটা একটু জংলা এবং ঝোপঝাড় দিয়ে ঢাকা, কিন্তু একটু দূরে আমাদের খোঁজা উচিত ছিল, যেখানে গহীন জঙ্গল। এই গহীন জঙ্গল আমরা খুঁজবো কিভাবে? কাউসার নিঃশ্বাস ফেলে বলে, তারপর এই জায়গাটা খুঁজতে কমপক্ষে 6 মাস তো লাগবেই। আমি চোখ কপালে তুলে বললাম, 6 মাস? 6 মাস না হলেও 3 মাসের একদিনও কম না। কিন্তু আমরা যদি লাকি হই তাহলে এতদিন নাও লাগতে পারে। আমি হতাশে মাথা নাড়লাম, না রে, আমি লাকি না। খেলার মাঝে আমি যে টিমকে সাপোর্ট করি সেই টিম হেরে যাই। কুসুম বলল, হ্যাঁ আমিও তাই, একদম আনলাকি। রঞ্জু দাঁত বের করে হেসে বলে, তাহলে আশা আছে, মাইনাসে মাইনাসে যেরকম প্লাস হয় সেরকম আনলাকি মিলে লাকি হয়ে যেতে পারে কিন্তু। আমি বললাম, ঠিক আছে, সেটা দেখা যাবে। কাউসার বলে তখন, আচ্ছা কালকে আমরা খুব সকালে এসে জঙ্গলে ঢুকবো, হ্যাঁ, লম্বা দা নিয়ে আসবো।
আমি একটু ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে বললাম, আবার দা কেন? আরে বুঝছো না, জঙ্গলের ডাললতা পাতা থাকে না, কেটে কেটে পথ তৈরি করতে হবে তো। আচ্ছা, এই জঙ্গল কি এতই গহীন? অনেক গহীন। অবশ্য আজকের মতো আমাদেরকে এখানেই শেষ করে ফিরে যাওয়ার জন্য উঠে দাঁড়াতে হলো। দুপুর হয়ে গেছে, পেটে সবারই খিদা। তখন আমি বললাম, আচ্ছা, আমরা জঙ্গলটা একটু দেখে আসতে পারি না? কাউসার ভুরু কুচকে বলল, কি দেখার কথা বলছো তুমি? এই তো মানে এই তো মানে মানে জঙ্গলটা কত গহীন, বাঘ ভাল্লুক আছে কিনা এরকম আর কি। আরে না না, বাঘ ভাল্লুক নাই, তবে শিয়াল আছে। বান্দর, ল্যান্দর, খাটা, স্যারা, নেউল, গুইসাপ এসব আর কি আছে। শোনো না, তারপর একটু দেখে যাই। অন্যরা ফিরে যাওয়ার জন্য ব্যস্ত, কিন্তু আমার উৎসাহ দেখে কেউ আর না করলো না। জঙ্গলটা একটু বাইরে থেকে উকি দিতে রাজি হয়ে গেল। আমরা ঝোপঝাড় ভেঙে হেঁটে গেলাম। বলা যায় হঠাৎ করে জঙ্গলটা শুরু হয়েছে। আমার অবশ্য ধারণা ছিল জঙ্গল ফাঁক ফাঁক করে বড় বড় গাছ থাকে, কিন্তু আসলে সেটা সত্যি না। খাঁটি জঙ্গল আসলে মাটি দেখা যায় না। বড় গাছের পাশে মাঝারি গাছ, তার পাশে ছোট গাছ, নিচে ঝোপঝাড়, লতানো কাটা গাছ, দেখে বোঝাই যায় না কোথায় কি। মনে হয় এখানকার সব গাছগুলো একটা আরেকটার আত্মীয়ের মতো। চাচাতো ভাই, খালাতো বোন, নানা নানি, চাচা চাচি, মামা মামি, সবাই মিলে যেন গাছ 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 সংসার। তার মাঝে নানান জন্তু, পশু পাখি, পোকা মাকড়। আমরা কয়েক পা হেঁটেই বুঝলাম কাউসার ঠিকই বলেছে। আসলে লম্বা দা নিয়ে এসে ঝোপঝাড় কেটে কেটেই যেতে হবে, এবং পুরো জঙ্গলটা দেখতে 3 থেকে 6 মাস লাগবেই। আমাদের থেমে গিয়ে এখন ফিরে যাওয়ার কথা, কিন্তু আমার কি যেন মনে হলো, আমি জানি না। আমি সাবধানে পা ফেলে আরও সামনে হেঁটে গেলাম, এবং দেখতে দেখতে একবারে শুনশান গহীন বনের ভিতরে পৌঁছে গেলাম। এতই গহীন বন যে জায়গাটা রীতিমতো অন্ধকার, নিচে সূর্যের আর আলো পর্যন্ত পৌঁছায় না। গাছের পাতার নানান রকম শব্দ, সেই শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই। আমরা নিজেদের ভেতর কথা বলতে বলতে আসছিলাম, কিন্তু গহীন বনের ভেতরে কিছু একটা আছে, জানি না কীরকম, কিন্তু কিছু একটা ভাব আছে, যার জন্য আমাদের নিজেদের ভেতরেও কেমন একটা ভাব তৈরি হয়ে গেল। এরকম বনের মাঝে আলতু ফালতু কথা বলা যায় না। তাই আমরা আস্তে আস্তে কথা বলা থামিয়ে দিলাম, এবং আশ্চর্য, আমরা সবাই একসাথে হঠাৎ চুপচাপ হয়ে গেলাম। বেশ খানিক দূর এগিয়ে বিশাল একটা গাছের নিচে আমি থামলাম। অন্যরা আমার পাশে এসে থামলো। তখন আমরা স্পষ্ট শুনতে পেলাম জঙ্গলের ভেতর দিয়ে কেউ যেন হেঁটে আসছে। কিছু বোঝার আগে হঠাৎ আমাদের সামনে দানবের মতো বিশাল ভয়ঙ্কর একটা মানুষ এসে দাঁড়ালো। মানুষটার হাতে একটা রামদা। মনে হলো মানুষটা এক কোপে আমাদের 5 জনের গলা নামিয়ে দিবে। আতঙ্কে চিৎকার করে পিছিয়ে দৌড়ে পালানোর ইচ্ছাটাকে আমরা অনেক কষ্টে দমিয়ে রেখে মূর্তির মতো দাঁড়িয়ে থাকলাম। মানুষটার লম্বা চুল, মাথায় গামছা পেঁচিয়ে রেখেছে, চোখ লাল। মানুষটার রং কুচকুচে কালো এবং পরনে একটা ফতুয়া। সে গর্জন করে বলল, কি বললো সেটা আগামী পর্বে জানা যাক। আজকে এটুকুই, টাটা।